আচ্ছা, এবার আমরা আমাদের 43 নাম্বার ম্যাথটা দেখি। তো এখানে বলছে একটা স্প্রিং আছে যার স্বাভাবিক দৈর্ঘ্য হচ্ছে এল, এল নট। সো সেই এল নট অবস্থা থেকে স্প্রিংটাকে হচ্ছে এদিকে এল নট বাই টু পরিমাণ সংকোচন করা হয়েছে। স্প্রিং এর এখন দৈর্ঘ্য হচ্ছে এল নট বাই টু। সো ছেড়ে দেওয়ার পর স্বাভাবিকভাবে স্প্রিংটা আবার তার ন্যাচারাল লেংথে আসবে এবং ন্যাচারাল লেংথে আসার পর ব্লকটা তাকে ছেড়ে চলে যাবে, মানে ব্লকটা তাকে ছেড়ে সামনের দিকে একটা স্পিডে আগাবে। তো কোশ্চেনটা হচ্ছে যে দেয়াল থেকে দূরত্ব এক্স এ ব্লকের বেগ নির্ণয় করো, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক এজ আ ফাংশন অফ ইটস ডিস্টেন্স এক্স ফ্রম দ্য ওয়াল। মানে বিভিন্ন দূরত্ব এক্স এর জন্য বেগ কত হবে সেটা বের করতে হবে। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ব্লকটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এল নট বাই টু থেকে। সো যখন স্প্রিংটা আবার স্বাভাবিক হয়ে যাবে, মানে এক্স এর মান যখন গ্রেটার দেন অর ইকুয়ালস টু এল নট হবে, এখান থেকে যখন এক্স এর মান এল নট এর থেকে বড় বা সমান হবে, আহ, তখন তো ব্লকটা স্প্রিং থেকে ডিটাচড হয়ে গেল। সো স্প্রিং এর মধ্যে যে মানে একদম শুরুতে যখন এই অবস্থায় ছিল তখন যে পোটেনশিয়াল এনার্জি ছিল বা স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি যেটাকে বলতে পারি, তো সেটা ছিল হাফ কে এবং এল নট বাই টু পরিমাণ সংকুচিত ছিল। সেটা এই পুরো এনার্জিটাই তখন ব্লকের কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হবে। সো হাফ এবং ব্লকটার ম্যাস ধরলাম এম, দেওয়া আছে এম। সো হাফ এম ভি স্কোয়ার, এবং এই বেগেই কিন্তু সে সামনের দিকে আগাবে, কারণ এরপর স্প্রিং থেকে ডিটাচড হয়ে যাবে এবং আহ, এইখানে হচ্ছে ওর স্পিড আর চেঞ্জ হবে না। সো এইখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এল নট এর জন্য ভি কত হয়। সো হাফ হাফ কাটা, ভি এখান থেকে হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে কে বাই এম, আর হচ্ছে এল নট স্কোয়ার বাই ফোর। সো এখান থেকে আমি পাই ভি ইজ ইকুয়াল টু কে বাই এম এর রুট ইন্টু হচ্ছে এল নট বাই। সো বেগটা এরকম হবে যখন এক্স এর মান এল নট থেকে বড়, এল নটের সমান বা বড়। আচ্ছা, কিন্তু যখন স্প্রিং থেকে এখনো ডিটাচড হয়নি, মানে এক্স এর মান যখন এল নট বাই টু থেকে এল নট বাই টু থেকে বড়, কিন্তু এক্স এর মানটা হচ্ছে এল নট থেকে ছোট, তখন কি অবস্থা? মানে যে কোনো একটা এক্স আছে যেটা এল নট থেকে ছোট, তখন কি অবস্থা? সো তখন আমরা চিন্তা করি যে শুরুতে এভাবে ছিল, আর যখন অন্য কোনো ডিস্টেন্স আছে, এল নট থেকে ছোট কোনো ডিস্টেন্সে আছে এবং এল নট বাই টু থেকে বড় ডিস্টেন্স আছে, লেটস সে এইখানে আছে, আচ্ছা এইখানে আছে। সো তখন ওর স্পিড কত হবে? তো তখন ওর স্পিড হবে, আমরা শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব। তো শুরুতে ওর এই মানে স্প্রিং ব্লক সিস্টেমের পটেনশিয়াল এনার্জি ছিল হাফ কে এল নট বাই টু হোল স্কোয়ার, এবং আমাদের ব্লকটার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ছিল জিরো। বাট যখন এখান থেকে, মানে এটা হচ্ছে যখন এল নট বাই টু তে ছিল, এক্স ইজিক্যাল টু যখন এল নট বাই টু তখন। আর যখন এখান থেকে আমরা এক্স ডিস্টেন্স সামনে আসছি, দ্যাট ইজ আমি তাহলে এল নট বাই টু থেকে, মানে আমি তাহলে এখন আমার যে ইকুইলিব্রিয়াম পজিশন সেটা থেকে এখন কত দূরে, আমার লেটস ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এইখানে, মানে এইটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্যের জায়গাটা, মানে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এল নট পজিশন। তো তখন আমি এইখানে যখন আসি, তখন আমি কতটুক সংকুচিত অবস্থায় আছি বোঝাই যাচ্ছে, তখন সংকোচন বা কম্প্রেশনের অ্যামাউন্টটা হচ্ছে এল নট মাইনাস এক্স। সো তখন এই অবস্থায় স্প্রিং ব্লক সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হবে হাফ কে এল নট মাইনাস এক্স হোল স্কোয়ার, অ্যান্ড আমাদের ব্লকের কাইনেটিক এনার্জি, লেটস সে ব্লকের বেগ ছিল ভি, তাহলে ব্লকের কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা বোথ সাইড থেকে হাফ গুলা ক্যান্সেল করি। সো এখান থেকে পাবো কে এল নট স্কোয়ার বাই ফোর মাইনাস কে এল নট স্কোয়ার, তারপর মাইনাস কে এক্স স্কোয়ার, আমি এটাকে এই পাশে নিয়ে আসতেছি, প্লাস টু কে এল নট এক্স, প্লাস টু কে এল নট এক্স সমান হচ্ছে এম ভি স্কোয়ার। এইখান থেকে আমি কিন্তু ভি এর একটা এক্সপ্রেশন বের করতে পারবো। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে আছে কে এল নট স্কোয়ার বাই ফোর, আর এখানে আছে মাইনাস কে এল নট স্কোয়ার। সো আমি যদি আহ, এখানে একটা কাজ করি, একটু সিম্পলিফাই করি। সো টু কে এল নট এক্স, টু কে এল নট এক্স, আর এখানে হচ্ছে মাইনাস কে এক্স স্কোয়ার, মাইনাস কে এক্স স্কোয়ার,
আর এখান থেকে লেখা যায় -k L0² × 3/4 সমান হচ্ছে mv²। সো এইখান থেকে যখন আমার এক্স এর মান L0/2 থেকে বড় এবং L0 থেকে ছোট, সেই অবস্থার ভিটা আমরা কিন্তু অ্যাজ আ ফাংশন অফ এক্স আমরা কিন্তু পেয়ে গেলাম। সো সেইটা এখানে আমরা বের করে লিখতে পারবো। সো এক্স এর মান যখন L0/2 থেকে L0 এর মধ্যে, তখন ভি এটা এখান থেকে যা আসে, আর এরপর যখন ডিটাচড হয়ে যাবে তখন ভি এর মান। আচ্ছা, এবার আমরা 44 নাম্বার ম্যাথটা দেখি, বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে বলছে যে একটা কণা, সেটাকে হচ্ছে এই এ পয়েন্টে রাখা হলো। তো সেইটা এই এ পয়েন্টে যে রাখা আছে, এই ট্র্যাকটা হচ্ছে পুরোটা একটা ফ্রিকশনলেস ট্র্যাক। এবিসি এই পুরো ট্র্যাকটা হচ্ছে ফ্রিকশনলেস বা ঘর্ষণহীন। তো এটাকে হালকা করে ডান দিকে পুশ করা হয়েছে। তো কোশ্চেন হচ্ছে এটা যখন বি পয়েন্টে রিচ করে তখন তার স্পিড কত। সো অ্যাগেন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করব আর কাইনেটিক এনার্জি বের করব, এই দুটার যোগফল হবে কনস্ট্যান্ট, মানে আমাদের সেই শক্তির সংরক্ষণশীলতা সূত্র। সো একদম 1 মিটার হাইটে এখানে যখন আসে শুরুতে, তখন আমরা ধরে নিছি যে এটা হচ্ছে গ্রাউন্ড। সো গ্রাউন্ড থেকে 1 মিটার হাইটে আছে, পোটেনশিয়াল এনার্জি তাহলে হবে mg1। আর এখানে যেহেতু ও স্থির ছিল, মানে ওকে হালকা একটা ধাক্কা দেওয়া হয়েছে, সো সেটা খুবই নেগলিজিবল, কাইনেটিক এনার্জি ছিল 0। যখন বি পজিশন আসছে, যখন এখানে আসছে, তখন কিন্তু ওর একটা স্পিড আছে, সেই স্পিডটাই আমাকে বের করতে বলছে। এখন যখন বি পজিশন আসছে তখন ও গ্রাউন্ড থেকে 0.5 মিটার উচ্চতায়। সো তখন পোটেনশিয়াল এনার্জি হবে mg.5, আর ওর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv²। যদি এখানে ফ্রিকশন থাকতো তখন কিন্তু আমাদের এটা হতো না, তখন এই বাম পাশে অ্যামাউন্টটা থেকে ফ্রিকশনের জন্য যে যতটুকু এনার্জি লস হয়েছে সেটা আমরা সাবট্রাক্ট করে দিতাম। আর যেহেতু ফ্রিকশন নাই, টোটাল এনার্জি কনজার্ভ থাকবে। সো এখান থেকে আমরা লিখতে পারি mg -mg/2 সমান হচ্ছে হাফ mv²। সো এখান থেকে লেখা যায় হাফ mg সমান হাফ mv²। সো কাটা, সো v ইজ ইকুয়াল টু হচ্ছে √g, দ্যাট ইজ √10 মিটার/সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার 45 নাম্বার ম্যাথে আসা যাক। 45 নাম্বার ম্যাথে বলছে যে এটা একটা স্মুথ কার্ভড ট্র্যাক, একটা মসৃণ বক্রপথ, এবং এই আনুভূমিক বা হরিজন্টাল পার্টটাও স্মুথ। সো এটার হাইট হচ্ছে 4.9 মিটার। তো এখান থেকে একটা 40 গ্রাম ম্যাসের অবজেক্টকে আমি ছেড়ে দিলাম। এটার ম্যাস হচ্ছে 40 গ্রাম বা 0.04 কেজি। তো সেটাকে ছেড়ে দিলাম, সেটা এখান থেকে স্লাইড করে দেন স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে, এখান থেকে স্লাইড করে দেন এখানে এসে স্প্রিংটাকে কম্প্রেস করে। সো অ্যাগেইন আমরা আমাদের ইনিশিয়াল টোটাল এনার্জি সমান, মানে পুরো সিস্টেমটার ইনিশিয়াল টোটাল এনার্জি সমান ফাইনাল টোটাল এনার্জি এভাবে লিখতে পারি। সো একদম শুরুতে আমাদের এই ব্লকটাতে, শুরুতে এই ব্লকটার মানে এই ব্লকটা আমি যদি একটু রিগোরাসলি বলি, এই ব্লকটা আর আমাদের যে আর্থ, এই সিস্টেমটার মানে ব্লক আর্থ সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ছিল mg 4.9। আসলে না, বাট আমরা এইটাকে গ্রাউন্ড ধরছি। সো যেহেতু গ্রাউন্ড থেকে উপরে উঠলে পোটেনশিয়াল এনার্জি mgh বেড়ে যায় অ্যাপ্রক্সিমেটলি, বা mgh পরিমাণ বেড়ে যায় যখন এইচ খুব ছোট। সো এর জন্য আমি যদি গ্রাউন্ডকে 0 ধরি, এইটার পোটেনশিয়াল এনার্জি mg 4.9 লেখাটা ভুল কিছু না, কারণ পোটেনশিয়াল এনার্জি ওই পরিমাণ বেড়ে গেছে। বাট অ্যাকচুয়াল আর্থ ব্লক সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু ডিফারেন্ট, সেটার আলাদা ফর্মুলা আছে, তোমরা জানো। সো আমি জিনিসপত্র কমপ্লিকেটেড না করি, সিম্পলি চিন্তা করি যে এটা আমার গ্রাউন্ড, গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি ধরে নিলাম 0। তাহলে এখান থেকে 4.9 মিটার উচ্চতায় এটার পোটেনশিয়াল এনার্জি হবে, আমি বললাম এটা হচ্ছে এইচ, সো সেটা হবে mgh। আর এখানে স্থির অবস্থা থেকে ছেড়ে দিছি, ওর কাইনেটিক এনার্জি 0। আর আমাদের এই পুরো সিস্টেমটা আমি আরেকটা অবজেক্টকে ইনক্লুড করি, সেটা হচ্ছে স্প্রিং। স্প্রিং শুরুতে আনস্ট্রেচড অবস্থায় ছিল, সো সেটাতে এনার্জি ছিল 0। আচ্ছা, যখন ব্লকটা এখানে আসছে, এসে যখন স্প্রিংকে কম্প্রেস করছে, আমি শুধু ফাইনাল অবস্থাটার কথা চিন্তা করব। একদম ফাইনাল অবস্থায় যেটা হয়েছে যে আমাদের ব্লকটা এখানে আসছে, আমাদের ব্লকটা এখানে আসছে এবং এই স্প্রিংটাকে কম্প্রেস করছে। আমাদের ব্লকটা এখানে আসছে এবং আমাদের স্প্রিংটাকে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট পর্যন্ত কম্প্রেস করছে। সো আমাদের ব্লকটা এখানে আর স্প্রিংটা এরকম কম্প্রেসড। আমি ধরলাম
মানে এখানে আমাদের স্প্রিং এর ম্যাক্সিমাম কম্প্রেশন বের করতে বলছে। আমি ধরলাম স্প্রিংটা এক্স পরিমাণ কম্প্রেসড হয়েছে, এটাই আমাকে বের করতে হবে, এক্স এর মানটা কত। সো একদম ম্যাক্সিমাম অবস্থায় কম্প্রেসড হওয়ার পরের যে অবস্থাটা, ম্যাক্সিমাম কম্প্রেসড হয়ে গেছে, সো ব্লকটা আর ডানে যাচ্ছে না, তার মানে ব্লকের কাইনেটিক এনার্জি হয়ে গেছে 0। ব্লকটা এখন দেখো আমাদের সেই ধরে নেওয়া গ্রাউন্ডে চলে আসছে, সো গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি 0, গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি 0। আর স্প্রিংটা এখন এক্স পরিমাণ সংকুচিত, তাহলে স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। সো এই হচ্ছে আমার এনার্জি কনজারভেশন, এখানে অ্যাপ্লাই করলাম। সো এখান থেকে আমি পাবো এক্স ইজ ইকুয়াল টু 2 mgh বাই কে তার রুট। সো এই পরিমাণ সংকুচিত হবে। আমরা একটু ভ্যালুগুলো বসাই, তাহলে স্কোয়ার রুট অফ 2m হচ্ছে 40 গ্রামস, সো 0.4 কেজি, 0.04 কেজি। জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 4.9, 4.9, আর ডিভাইডেড বাই কে হচ্ছে 400। সো এত মিটার এই স্প্রিংটা সর্বাধিক সংকুচিত হবে। আমরা ক্যালকুলেটরে হিসাব করি যে কত পাওয়া যায়। সো রুট ওভার 2mgh বাই কে, সিম্পল অঙ্ক। সো এখান থেকে আসে 0.098 মিটার, বা সেন্টিমিটারে বললে 9.8 সেন্টিমিটার। সো স্প্রিংটা টোটাল 9.8 সেন্টিমিটার সর্বাধিক সংকুচিত হবে। আচ্ছা, সো এইভাবে আমরা এনার্জি কনজারভেশনের ম্যাথগুলো কিন্তু খুব সহজেই করতে পারি। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এনার্জি কনজার্ভ থাকবে কিনা, এবং সেই অনুযায়ী আমার সিস্টেমকে চুজ করতে হবে। তারপর আমরা টোটাল অবস্থায় কত এনার্জি আছে, লাস্ট অবস্থায় কত এনার্জি আছে, সেটা ইকুয়াল করে লিখলেই পাবো। অ্যান্ড অবশ্যই দেখতে হবে যে এখানে আবার ফ্রিকশন আছে কিনা। আচ্ছা, এবার 45 এর পর আমরা 46 নাম্বার ম্যাথ, খুব ক্লাসিক একটা ম্যাথ, এটা দেখি। যে এখানে একটা সার্কুলার ট্র্যাক আছে, তো সেই সার্কুলার ট্র্যাকটার যে উপরের অংশ, সেইটা থেকেও কত উচ্চ থেকে একটা গাড়িকে যদি এমনিই ছেড়ে দেয়, ইঞ্জিন ছাড়া গাড়ি, তাহলে এটা আহ, এখান থেকে স্লাইড করে এখানে কোথাও কোনো ফ্রিকশন নেই, সব ফ্রিকশনলেস। সো এখান থেকে পরে দেন এই পুরা সার্কুলার লুপটা একবার ঘুরে আসতে পারবে, প্রপারলি ঘুরে আসতে পারবে, মানে কোথাও গিয়ে পড়ে যাবে না। তো এইচ এর সর্বনিম্ন মান কত হবে? এইচ যদি অনেক বড় হয় ডেফিনেটলি ভালো হবে, তাহলে এমনি ঘুরতে পারবে, বা অনেক জোরে ঘুরতে পারবে, অথবা মানে আমরা যদি এইচ বাড়াইতেই থাকি তাহলে আমাদের জন্য অসুবিধা। এখানে আমরা গাড়ি দিয়ে ছবিটা না এঁকে, এভাবে একটু দেখতে কমপ্লিকেটেড হতে পারে, আমরা জাস্ট সিম্পলি একটা ব্লক দিয়ে চিন্তা করি, যে লেটস সে একটা ব্লক আছে, তো কত উঁচু থেকে এই ব্লকটা ছাড়লে ব্লকটা একটা কমপ্লিট সার্কেল ঘুরে আসতে পারবে। এখান থেকে ব্লকটাকে জাস্ট হালকা একটু ঠেলা দিয়ে ছেড়ে দিব, মানে ওর কোনো স্পিড থাকবে না, পুরো জায়গাটা স্মুথ। কিভাবে, মানে কত স্পিড, মানে কত হাইট থেকে ছেড়ে দিলে এই হাইটটা কত হলে ও পুরো রাস্তাটা ঘুরে আসতে পারবে, ছোট একটা ব্লক দিয়ে ছবিটা আঁকি এরকম। সো অ্যাগেন ও এইখান থেকে ঘুরে তারপর এইখানে আসবে, এই জায়গাটা কিন্তু ওর জন্য খুব ক্রিটিক্যাল। এইখানে এসে পড়ে যাওয়া যাবে না, এখানে এসে প্রপারলি সার্কেলটা ঘুরতে হবে। সো আমাদেরকে সর্বনিম্ন এইচ এর মান বের করতে বলছে। সো একদম টপ পজিশনে যখন গেল, মানে যখন ও এখানে আসে, তখন ওর কি অবস্থা? সো তখন ওর বেগ হবে ডান দিকে, বেগটা হচ্ছে ডান দিকে, ও এই সার্কুলার পাথটা প্রপারলি ঘুরতে চায়, সো ওই অনুযায়ী একটা বেগ ওর ভি। আর আরেকটা জিনিস হচ্ছে, ওর উপর কিন্তু তখন দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে ওকে পৃথিবী টানতেছে নিচের দিকে এমজি ফোর্সে, আরেকটা বল হচ্ছে এই যে সার্কুলার ট্র্যাকটা, সে কিন্তু একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে ওর দিকে, ওর উপর নিচের দিকে, ঠিক আছে, সেটাকে বললাম এন। এই দুইটা বল ছাড়া আর কোনো বল কিন্তু তার উপর কাজ করতেছে না। সো ওর উপর একটা নিট ফোর্স আছে, যেটা এখানে নিচের দিকে কাজ করতেছে বা সেন্টারের দিকে কাজ করতেছে, সেটাই কিন্তু ওর উপর অ্যাক্টিং সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, যে ওকে এইখানে এইভাবে ঘোরানোর জন্য দায়ী। সো এমজি প্লাস এন এইটাই হবে তাহলে ওর উপর নিট ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স। আর সেকেন্ড ল অনুযায়ী, নিউটন সেকেন্ড ল অনুযায়ী এই নিট ফোর্স সমান এম এ, আর সেই এসিটা হচ্ছে ওর বেগ, এখানে ভি ধরছি, এটা অবশ্যই ভি স্কোয়ার বাই আর হতে হবে। তো এখন এখান থেকে তাহলে আমরা বলতে পারি এম জি প্লাস এন সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর।
আচ্ছা, এবার আমরা শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি। যেহেতু কোথাও কোনো ফ্রিকশন নাই এবং এই আমাদের যে ট্র্যাক, সেই ট্র্যাকের যে নর্মাল ফোর্স সে কোনো ওয়ার্ক করতেছে না এখানে, বিকজ সবসময় এই নর্মাল ফোর্সটার লম্ব দিকে, এর জন্য এটার নাম নর্মাল ফোর্স। সো আমাদের গাড়িটা লেটস এখানে যখন ছিল তখন তার হালকা মুভমেন্ট হয়েছে ট্যানজেন্টের দিকে, বাট নর্মালটা এদিকে। সো নর্মাল ফোর্স কোনো ওয়ার্ক করতেছে না, মেইনলি ওয়ার্ক করতেছে এখানে সবসময় গ্র্যাভিটি। আচ্ছা, সো গ্র্যাভিটি টোটাল কত ওয়ার্ক করতেছে সেটা চিন্তা করি, যে গ্র্যাভিটি এখানে টোটাল কত কাজ করতেছে, বা গ্র্যাভিটি কত কাজ করতেছে এটা না, মানে আমাদের যেহেতু শুধু গ্র্যাভিটি ওর উপর নিট ওয়ার্ক করতেছে, মানে ওর উপর নিট ওয়ার্ক পুরোটাই ডান বাই গ্র্যাভিটি, সো আমাদের এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সো টোটাল এনার্জিটা কিভাবে বের করবো, যে কাইনেটিক এনার্জির সাথে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা আমরা যোগ করব। একদম শুরুতে এখানে যখন ছিল তখন ও কত উচ্চতায় ছিল, আমরা যদি এইটাকেই গ্রাউন্ড ধরি তাহলে গ্রাউন্ড থেকে এইচ উচ্চতায় ছিল, বিভব শক্তি ছিল mgh, আর গতিশক্তি ছিল না, 0। যখন এই পজিশনে আসলো, যখন এই পজিশনে আসলো তখন মানে যখন এইখানে আসছে, ঠিক আছে, যখন এইখানে আসছে একদম ট্র্যাকের টপ পজিশনে আসছে, তখন ওর বিভব শক্তি হয়ে গেছে mg, বিভব শক্তি হয়ে গেছে 0, যেহেতু এখানে এটাই গ্রাউন্ড লেভেল বলছি। আর গতিশক্তি হচ্ছে তখন হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এইচ এর সর্বনিম্ন মানটা বের করা। এখান থেকে আমরা লিখতে পারি যে এম জি এইচ সমান হাফ এম ভি স্কোয়ার, বা 2mgh সমান এম ভি স্কোয়ার। আমরা কিন্তু এখান থেকে এম ভি স্কোয়ারের একটা ভ্যালু বের করতে পারি। এম ভি স্কোয়ার সমান হবে এম জি ক্যাপিটাল আর প্লাস এন ক্যাপিটাল আর। সো এম জি ক্যাপিটাল আর প্লাস এন ক্যাপিটাল আর, এটা হচ্ছে এম ভি স্কোয়ারের পরিবর্তে লিখবো, সরি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এইচ এর মান সর্বনিম্ন যাতে হয়। এইচ এর মান সর্বনিম্ন হবে তখনই যখন ডান পাশে এনটা 0 হবে, কারণ mgr কে তো আমি চেঞ্জ করতে পারবো না, আর এনটা হচ্ছে তল দ্বারা প্রযুক্ত বল। তো আমি যদি খুব অল্প হাইট থেকে ছাড়ি তাহলে এখানে আসার পর ওর বেগটাও হবে কম, এবং সেই বেগকে ঘোরানোর জন্য আমার কেন্দ্রমুখী বলও হবে কম। আলটিমেটলি সেই কেন্দ্রমুখী বলটা শুধু mg দ্বারাই পাওয়া সম্ভব, তখন ট্র্যাক আর কোনো চাপ দিবে না নিচের দিকে। সো এইভাবে বোঝা যায় যে এইচ যদি অনেক বেশি হতো তাহলে নামতে নামতে বেগ হতো অনেক বেশি, এইখানেও বেগটা হতো অনেক বেশি, ট্র্যাকের উপর ব্লক তাহলে অনেক জোরে চাপ দিত, এবং ব্লকও তাহলে তখন মানে ট্র্যাকও তখন ব্লকের উপর জোরে চাপ দিত। বা এভাবে চিন্তা করা যায়, বেগটা যদি অনেক বেশি হয় তাহলে তাকে ঘোরানোর জন্য নিচের দিকে অনেক চাপ দিতে হবে কেন্দ্রমুখী বল প্রয়োগ করার জন্য। আর যদি বেগটা কম হয় তাহলে শুধু ওয়েটটাই হচ্ছে ওকে ঘোরানোর জন্য সাফিসিয়েন্ট হবে। সো এইচ কম হলে ডেফিনেটলি এন 0 হতে পারে, এন তো নেগেটিভ হবে না, সো এন হবে 0। সো এইখান থেকে আমরা তাহলে বোথ সাইড থেকে এম কেটে দিতে পারি, জি কেটে দিতে পারি, তাহলে এইখান থেকে আসে এইচ সমান আর বাই 2, এইচ সমান আর বাই 2। তার মানে অ্যাটলিস্ট এই বৃত্তপথটার ব্যাসার্ধ যত, তার অর্ধেক পরিমাণ উঁচু থেকে ছাড়তে হবে। এখান থেকে আর বাই 2 উচ্চতা থেকে ছাড়লে এটা পুরোটা ঘুরে আসতে পারবে। অনেক সময় কোশ্চেনটা জিজ্ঞেস করে যে গ্রাউন্ড থেকে কত হাইট থেকে বস্তুটাকে ছাড়বো, সেটা হচ্ছে এই এইটুকু হচ্ছে আর, আর সো 2r প্লাস আর বাই 2, দ্যাট ইজ, তখন আমরা বলতে পারি যে টোটাল 2.5 আর উচ্চতা থেকে এটাকে ছাড়তে হবে। 2.5 আর উচ্চতা থেকে ছাড়লে এটা নিচে পড়ে এভাবে ঘুরে আসতে পারে। সো এখানে অ্যান্সারটা হচ্ছে এই ছবি অনুযায়ী এইচ হচ্ছে আর বাই। আশা করি এটা বোঝা গেছে। ওকে, এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক দেখি। 47 নাম্বার, এই কোশ্চেনটাই বলছে যে এরকম একটা সিচুয়েশনে এখানে একটা 4 কেজি অবজেক্ট আছে, এখানে হচ্ছে একটা 1 কেজি অবজেক্ট আছে, দুইটাই স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো যখন এই 1 কেজি অবজেক্টটা 1 মিটার নিচে নামে তখন তার স্পিড হয় 0.3 মিটার্স পার সেকেন্ড। তো কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য ব্লক এন্ড দ্য টেবিল, মানে এই ব্লকটা আর টেবিলের মধ্যে যে গতীয় ঘর্ষণ সহ মিউকে সেটা বের করো। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ফ্রিকশন, তারপর কনজারভেশন অফ এনার্জি সব মিলাই।
সো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এই ব্লকটা যদি 1 মিটার নিচে নামে, এই ব্লকটা যদি 1 মিটার নিচে নামে, তাহলে এই ব্লকটা কতটুকু ডানে যায়। তো সেটা বের করাটা বেশ সহজ। প্রথমত এইখানে এই যে সুতাটা আছে, এটা একটা ইনএক্সটেন্সিবল সুতা বাই ডিফল্ট আমরা ধরে নিই। সো তার দৈর্ঘ্য কিন্তু কনস্ট্যান্ট। সো আমি যদি চিন্তা করি যে এইটা হচ্ছে লেটসে আমার রেফারেন্স বিন্দু, যেটা থেকে আমি সবার দূরত্ব ক্যালকুলেট করতেছি। সো এইখান থেকে আমার এই ব্লকটা লেটসে x2 দূরত্বে আছে, আর এখান থেকে আমার এই ব্লকটা যেহেতু পুলির সাথেই যুক্ত, আমি পুলিটার পজিশন হিসাব করলেই আসলে হয়, মানে পুলি আর ব্লক মিলে একটা অবজেক্ট চিন্তা করতে পারি। সো এইটা আছে লেটসে x1 দূরত্বে। আর দেখো এই পুলি থেকে, মানে এই সরি, এই গ্রাউন্ডটা থেকে আমি এইখান থেকে x1 হিসাব করছি, এইখান থেকে এই দূরত্বটা কিন্তু কনস্ট্যান্ট, এই যে উপরে যে সিলিংটা তার এই দূরত্বটা কিন্তু কনস্ট্যান্ট। আমি ধরলাম সেই দূরত্বটা লেটসে d। আচ্ছা, এখন দেখো তাহলে এই দূরত্বটাও কিন্তু x1। তো আমরা কিন্তু এই সুতাটার দৈর্ঘ্যটা এভাবে চিন্তা করতে পারি, বেশ কিছু জায়গা আছে যেগুলো দৈর্ঘ্য কনস্ট্যান্ট, ওগুলো হিসাব না করেই আমি ওর দৈর্ঘ্যটা বলতে পারি যে সুতাটার টোটাল দৈর্ঘ্য হবে x2 প্লাস x1 প্লাস x1 প্লাস d প্লাস সাম কনস্ট্যান্ট। মানে এভাবে চিন্তা করা যায় যে x1 প্লাস x1 প্লাস x2 প্লাস এই যে d, আর মাঝে আরো কিছু জায়গা হয়তো আছে বিভিন্ন কার্ভেচারের কারণে যেগুলো আমরা স্কিপ করছি, তারপর এখানে, সো ওইগুলো আমরা স্কিপ করছি। সো আমরা বলতে পারি সাম কনস্ট্যান্ট আছে এখানে, এবং ডিও যেহেতু কনস্ট্যান্ট, এই ডিটাকেও কনস্ট্যান্টের ভিতরে অ্যাবজর্ব করে বলা যায় যে পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। এখন আমরা যদি বোথ সাইডে ডিডিটি নেই, মানে টি দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিডিটি অফ এল, পুরো সুতার দৈর্ঘ্যটা যেহেতু কনস্ট্যান্ট, এই পুরোটা যেহেতু কনস্ট্যান্ট, সুতার দৈর্ঘ্য তো পরিবর্তন হচ্ছে না, তাহলে ডিডিটি অফ এল হবে 0। আর ডিডিটি অফ x1 হবে ডিডিটি অফ x1 প্লাস x1 মানে 2x1। সো 2x1 এর জন্য ডিফারেন্সিয়েট করলে হবে 2 ইন্টু ডিডিটি অফ x1 প্লাস ডিডিটি অফ x2, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। এখান থেকে আমরা এরকম একটা এক্সপ্রেশন পাই। এখন বোঝার ট্রাই করি, ডিডিটি অফ x1 মানে সময়ের সাথে সাথে x এর বৃদ্ধির হার বা পরিবর্তনের হার, সেটাই কিন্তু এই ব্লকটার বেগ, রাইট? তাহলে এই ব্লকটার বেগ, যে কোনো সময়ের বেগ, সেটা যদি v1 হয়, আমরা লিখতে পারি যে এখানে লেখা যায় 2v1 প্লাস ডিডিটি অফ x2। ডিডিটি অফ x2 হচ্ছে সময়ের সাথে সাথে x2 বৃদ্ধির হার, সময় বাড়তে বাড়তে x2 কত হারে বৃদ্ধি পায়, বাট এখানে এই ব্লকটা তো ডান দিকে আসে। সো ডিডিটি অফ x2 হচ্ছে ওর বেগ এর সমান বাট নেগেটিভ, যেহেতু ও হচ্ছে ডান দিকে যায়, মানে x2 হচ্ছে সময়ের সাথে সাথে কমে। সো আমি যদি বলি আমাদের এই ব্লকটার বেগ হচ্ছে ওই মোমেন্টে, যখন এটার বেগ v1, ওই ভেরি মোমেন্টে ওর বেগ হচ্ছে v2 বা ভেলোসিটি হচ্ছে v2, তাহলে ডিডিটি অফ x2 হবে মাইনাস v2। আশা করি এটা বোঝা গেছে। সো এখান থেকে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারি v2 ইজ ইকুয়াল টু 2v1। তার মানে ও যত বেগে নামে ও তার দ্বিগুণ বেগে এদিকে যায়। আর একইভাবে লেখা যায় ওদের দুজনের তাহলে ত্বরণও সেম না, আরেকবার ডিফারেন্সিয়েট করলেই পাবো a2 সমান 2a1। বোথ সাইডে আরেকবার ডিডিটি করলেই পাবো a2 সমান 2a1। তার মানে ছোট ব্লকটা যে ত্বরণে নামে, বড় ব্লকটা তার দ্বিগুণ ত্বরণে ডানে যায়। ওকে। আর যেহেতু এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে আমাদের যেহেতু সব সময় ছোট ব্লকটার বেগ থেকে বড় ব্লকটার বেগ হচ্ছে দ্বিগুণ, তাহলে ছোট ব্লকটা যদি নিচের দিকে 1 মিটার নামে, এখানে আমাদেরকে দেখো বলছে যে 1 মিটার নিচে নামার পর যে অবস্থা, 1 মিটার নিচে নামার পর ওর বেগ হয়ে গেছে 0.3। সো এটা 1 মিটার নিচে নামতে নামতে ওইটা তাহলে কতটুকু ডানা যাবে, সেটা কত হবে আমরা একটু চিন্তা করি। যেহেতু বেগটা সবসময় দ্বিগুণ, তো সবসময় ডাবল ডাবল লেন্থ গেছে। সো এইটা 1 মিটার নিচে নামলে এইটা আসলে 2 মিটার ডানে আসবে। তারপরে যদি এভাবে আমরা কনভিন্সড না হই, আরেকভাবে চিন্তা করতে পারি যে ওর শুরুতে বেগ ছিল 0, মানে এই ছোট ব্লকটার জন্য বলছি, তাহলে ছোট ব্লকটা লেটসে কতটুকু নিচে নামলো s1, সেটা হচ্ছে 1 মিটার, 1 মিটার, এবং সেই 1 মিটার সমান আসলে হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো ইউ হচ্ছে শুরুতে 0, সো ইউটি হচ্ছে 0 প্লাস হাফ, ওর ত্বরণ হচ্ছে a1,
আর টি হচ্ছে লেটস সে টি সময় পর 1 মিটার নিচে নামছে। এখন দ্বিতীয় ব্লকটা তাহলে কতটুকু ডানে আসবে? তো দ্বিতীয় ব্লকটার জন্য সরণ ধরলাম S2, মানে ও যতটুকু ডানে যাবে এইখান থেকে যতটুকু ডানে যাবে S2, সেটা হচ্ছে S2 সমান ওরও বেগ হচ্ছে 0, হাফ ওর ত্বরণ হচ্ছে A2 ইন্টু একই সময় t²। সো এখন দেখো A2 সমান কিন্তু 2A1, রাইট? আর এখান থেকে দেখো তুমি অলরেডি জানো A1 সমান লেখা যায়, এখান থেকে A1 সমান লেখা যায় 2/t²। সো এখান থেকে লিখতে পারি হাফ 2/t²। সো দেখো 2 মিটার, দেখছো? ঠিক ডাবল। মানে এটা আসলে অনেকে ইনটুইটিভলি বুঝতে পারে, কেউ যদি নাও নাও বুঝে আমি এখান থেকে দেখাই দিলাম। মানে যেহেতু সবসময় বেগ একটা একটা ডাবল, তাহলে অবশ্যই ওর অতিক্রান্ত দূরত্ব থেকে ওর অতিক্রান্ত দূরত্বটা হবে ডাবল। ঠিক আছে? সো ইজিলি বোঝা গেল যে তাহলে এটা যখন এখান থেকে 1 মিটার নিচে নামবে এবং সেই 1 মিটার নিচে নামার পর লেটসে ওর বেগ হয়েছে এখানে v1, 1 মিটার নিচে নামার পর ওর বেগ হয়েছে এখানে v1 এবং সেই v1 এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। আর 0.3 মিটার পার সেকেন্ড। আর ওই এটা 1 মিটার নামতে নামতে, এটা 1 মিটার নামতে নামতে তাহলে আচ্ছা এইখানে এখন আমরা একটু চিন্তা করি, সেটা হচ্ছে 1 মিটার নিচে নামলে কি এটার বেগ 0.3 মিটার পার সেকেন্ডই হওয়ার কথা? কারণ আমি যদি দূরত্ব জানি আর এখান থেকে আমি হয়তো ওর ত্বরণটা হিসাব করে করে ফেলতে পারবো, দুজনের ত্বরণ বের করতে পারবো, দূরত্ব দেওয়া আছে, তাহলে আমি কি ওর বেগ এমনিই বের করতে পারতাম না? এই বেগটা কেন দেওয়া আছে? কারণ এখানে আসলে ঘর্ষণ আছে। সো বেগটা অ্যাজ এক্সপেক্টেড হয়তো আসে নাই, মানে যে যত হওয়ার কথা তার থেকে কম আসে। আচ্ছা, সো আমি একটু তাহলে আগে আরো কিছু ইকুয়েশন রেডি করি। যে এখানে আমি তাহলে ফার্স্ট অফ অল এইটুক বুঝলাম যে সুতাটা যেহেতু কনস্ট্যান্ট লেন্থ, তাহলে সেইটার জন্য আমি বলতে পারি যে একজনের থেকে আরেকজনের ত্বরণ, বেগ, সরণ সব ডাবল হবে। মানে ছোট ব্লকটা যদি তার বেগ v1 হয়, বড় ব্লকটা হবে v2। ছোট ব্লকটার ত্বরণ যদি a1 হয়, অ্যাক্সেলারেশন যদি a1 হয়, তাহলে বড়টার ত্বরণ হবে ডান দিকে a2। আবার ছোট ব্লকটা যদি 1 মিটার নিচে নামে, বড় ব্লকটা তার মানে ততক্ষণে 2 মিটার ডানে গেছে। আচ্ছা, এখন একটু চিন্তা করি যে এখানে বেসিক্যালি কি ঘটছে দেখো। আমরা এনার্জি কনজারভেশন যদি অ্যাপ্লাই করি, সো এখান থেকে এই পর্যন্ত গেছে, এখান থেকে এই পর্যন্ত গেছে, আমি ধরে নিলাম এই ব্লকটার জন্য, এই ব্লকটার জন্য এই জায়গাটা হচ্ছে আমার গ্রাউন্ড। তাহলে 1 মিটার নামার পর ওর এখানে বেগ হয়ে গেছে 0.3 মিটার পার সেকেন্ড। এই জায়গাটা আমাদের আনুভূমিক, মানে এই জায়গাটা হচ্ছে আমাদের ইমাজিনারি গ্রাউন্ড। সো এখান থেকে 1 মিটার নিচে নামছে, শুরুতে স্থির ছিল, তাহলে শুরুতে আমি শুধু এই ব্লকটা নিয়ে হিসাব করতেছি। সো এই ব্লকটার মানে বর্তমানে আমি এই ব্লকটার কথা বলতেছি, বাট আমাদের টোটাল সব কয়টা এনার্জি নিয়ে চিন্তা করতে হবে। তো শুরুতে এটা 1 মিটার উচ্চতায় ছিল, তাহলে এটার জন্য আমি পটেনশিয়াল এনার্জি লিখতে পারি 1 * জি, মানে এম জি আর এইচ, 1 কেজি, তারপর 9.8 × 1। আচ্ছা, তারপর ওর কাইনেটিক এনার্জি ছিল 0। ওকে, আর এই ব্লকটার জন্য যদি লিখি, এই ব্লকটারও কাইনেটিক এনার্জি ছিল, মানে এখন আমি পুরাটার জন্য একসাথে যোগ করে টোটালটা বের করতেছি। এই ব্লকটার জন্য লেটসে আমি এইটাকে গ্রাউন্ড ধরলাম। সো অথবা এটাকেই ধরতে পারি, মানে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড, কারণ ওই ব্লকটা তো আসলে ওর হাইট চেঞ্জ হয় না, সো ওর জন্য পটেনশিয়াল এনার্জি কোনো চেঞ্জ নেই। এই ব্লকটার জন্য তাহলে শুরুতে পটেনশিয়াল এনার্জি, মানে ওর জন্য আসলে পটেনশিয়াল এনার্জি হিসাবই করার দরকার নেই, যেহেতু ওটা চেঞ্জ হয় না। সো ওর জন্য আমি জাস্ট ওর কাইনেটিক এনার্জিটা নিলাম হাফ, মানে যেটা শুরুতে আর লাস্টে চেঞ্জ হয় না সেটা আমার দুই পাশে লেখার দরকার নেই। সো হাফ, আর ওর কাইনেটিক এনার্জি হবে 4। আর এইটার যদি তখন আচ্ছা, শুরুতে ওর কাইনেটিক এনার্জি 0, তো শুরুর অবস্থা হয়ে গেছে, শুরুতে কাইনেটিক এনার্জি 0। আর পোটেনশিয়াল এনার্জিটা লিখলাম না, বিকজ ওইটা তো আনচেঞ্জড থাকবে।
ব্লকটা স্লাইড করে ডানে আসবে, ওর উচ্চতার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, যখন 1 মিটার নিচে নেমে গেছে তখন আমাদের এই ব্লকটা গ্রাউন্ডে ফেরত আসছে। গ্রাউন্ডে আসছে মানে তার পোটেনশিয়াল এনার্জি 0, তার কাইনেটিক এনার্জি হাফ ইন্টু 1 ইন্টু 0.3 স্কোয়ার, 0.3 স্কোয়ার। তারপর এইটার বেগ তখন কত হবে? এই ব্লকটা ততক্ষণে ডানে আসছে, রাইট? কিছুটা ডানে আসছে। কতটুক ডানে আসছে সেটাও আমরা বের করছি, যে এটা 1 মিটার নিচে নামলে এটা তাহলে এখান থেকে এখানে 2 মিটার ডানে আসছে, 2 মিটার ডানে আসছে। সো তার এখানে আসার পর তার স্পিড কত হবে সেটাও আমি জানি, ডাবল হবে। সো v1 এর ডাবল, ওর বেগ হয়ে যাবে 0.6 মিটার পার সেকেন্ড। সো ওর কাইনেটিক এনার্জি হচ্ছে, এটা ছিল ছোটটার, বড়টার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু বড়টার ম্যাস which is 4 কেজি ইন্টু তার স্পিড 0.6 স্কোয়ার। আর ওর পোটেনশিয়াল এনার্জি কেন লিখলাম না, ওটা তো চেঞ্জ হয় না, ওটা বাম পাশে লিখে নেই, ডান পাশে লিখে নেই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের শুরুর এনার্জি সমান এই লাস্ট এনার্জি কিন্তু হবে না, কারণ এখানে ফ্রিকশন আছে। ফ্রিকশনটা থাকার কারণে এই 2 মিটার স্লাইড করার কারণে কিন্তু কিছু এনার্জি ফ্রিকশনের এগেইনস্টে লস্ট হয়ে গেছে, মানে ফ্রিকশনের এগেইনস্টে ওয়ার্ক, মানে ফ্রিকশন এর কারণে কিছু এনার্জি, ফ্রিকশনের কারণে কিছু এনার্জি লস হয়ে গেছে। সো যেটা হবে যে ইনিশিয়াল এনার্জিটা তাহলে ফাইনাল এই কাইনেটিক এনার্জি দুইটা, তারপর এটার পোটেনশিয়াল এনার্জি, সেটার যোগফল প্লাস ওই ফ্রিকশনের এগেইনস্টে যতটুকু লস হয়েছে সেটা। অথবা আমি ওইটাকে ইনিশিয়ালটা থেকে বিয়োগ করতে পারি, যে এখানে বিয়োগটা করি, ওই জিরোগুলো তো দরকার নেই। সো এইখানে টোটাল যে শুরুতে এনার্জি ছিল তার এই অংশটা, এই ফ্রিকশন ফোর্স কাজ করছে বাম দিকে এফ কে, আর ডিসপ্লেসমেন্ট হয়েছে ডান দিকে, ডিসপ্লেসমেন্ট হয়েছে ডান দিকে 2 মিটার, তাহলে ফ্রিকশন ওয়ার্ক করছে মাইনাস এফ কে ইন্টু 2। সো ইনিশিয়াল টোটাল এনার্জি থেকে ফ্রিকশনের কারণে যতটুকু কমে গেল সেটা বিয়োগ করে দিলাম, মাইনাস করে দিলাম, সমান হবে ওদের এই ফাইনাল অবস্থায় যে এনার্জিগুলো আমি দেখতে পাচ্ছি সেটা। জিনিসটাকে বিভিন্নভাবে চিন্তা করা যায়। আবার তুমি চাইলে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েও চিন্তা করতে পারো, যে গ্র্যাভিটি এখান থেকে এখানে সরাতে ওয়ার্ক করছে 1 ইন্টু 9.8 ইন্টু 1, যেহেতু নিচে নামছে তাহলে পজিটিভ ওয়ার্ক, আর ফ্রিকশন কাজ করছে নেগেটিভ ওয়ার্ক। সো টোটাল নিট ওয়ার্ক হচ্ছে, টোটাল ওয়ার্ক হচ্ছে এত। এটা সমান হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। শুরুতে দুজনের কাইনেটিক এনার্জি ছিল 0, আর পরে এটার কাইনেটিক এনার্জি হয়েছে হাফ ইন্টু 1 ইন্টু 0.3 স্কোয়ার, আর এটার কাইনেটিক এনার্জি হয়েছে এত। মানে একই জিনিস তুমি এভাবে চিন্তা করতে পারো, যে ইনিশিয়াল এনার্জি মাইনাস ফ্রিকশনের এগেইনস্ট লস সমান ফাইনাল এনার্জি। আবার সেম জিনিসটাই কিন্তু এভাবে চিন্তা করা যায়, যে এটা হচ্ছে গ্র্যাভিটির ওয়ার্ক প্লাস ফ্রিকশনের ওয়ার্ক হুইচ ইজ নেগেটিভ সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। দুইটাই কারেক্ট, দুইভাবেই চিন্তা করা যায়, একই জিনিসকে বিভিন্নভাবে দেখার ওয়ে। আচ্ছা, এখন এখানে আমরা এই ফ্রিকশন ফোর্সটাকে লিখতে পারি, যে এটা হচ্ছে এই সারফেসটা যে নর্মাল ফোর্সটা ওর উপর অ্যাপ্লাই করে এন, সেটা ইন্টু মিউকে ইন্টু 2, আর সমান হচ্ছে হাফ 1 ইন্টু 0.3 স্কোয়ার প্লাস হাফ 4 ইন্টু 0.6 স্কোয়ার। আর এনটা সমান কি হবে? এখানে এই ব্লকটার ওয়াই অ্যাক্সিসের কোনো নিট ফোর্স নাই, কারণ এই দিকে হচ্ছে আর্থ টানতেছে এমজি ফোর্সে, আর উপরের দিকে এই সারফেসটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করছে এন। যেহেতু ওয়াই অ্যাক্সিসে নিট ফোর্স 0, তাহলে এন আর এমজি সমান। সো এন এর পরিবর্তে আমরা কিন্তু এমজি লিখতে পারি, এমজি লিখতে পারি। এখন এটা ডিরেক্টলি আমরা ক্যালকুলেটরে বসায় সলভ করি। সো 1 ইন্টু 9.8 ইন্টু 1 মাইনাস এম হচ্ছে, ক্যাপিটাল এম হচ্ছে 4, জি হচ্ছে 9.8 ইন্টু মিউকে আমরা বের করব ইন্টু 2 সমান হাফ ইন্টু 1 ইন্টু 0.3 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 0.6 স্কোয়ার। সো এখান থেকে আসে 0.1152। সো মিউকের ভ্যালু হচ্ছে 0.1152। এটা হবে আমাদের কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন।
সো মেইনলি ফার্স্ট অফ অল এইটুকু বুঝতে হবে যে এটা 1 মিটার নামলে এটা 2 মিটার সামনে যায়, আর এটার বেগ 0.3 হলে এটা হবে 0.6। কিভাবে আমরা ওই যে সুতার দৈর্ঘ্য কনস্ট্যান্ট ধরে এটা বের করতে পারি। আর আরেকটা পার্ট হচ্ছে যে এখানে আমাদের আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করতে পারি, অথবা ইনিশিয়াল এনার্জি আর ওইখান থেকে ফ্রিকশন কতটা লুজ করায় সমান ফাইনাল এনার্জি, এইভাবেও করতে পারি। ঠিক আছে, সো তুমি দুইভাবেই চিন্তা করতে পারো এটা। ওকে, আচ্ছা এখন আমরা 48 নম্বর অঙ্কটা দেখি। এটা একটা মিক্সড অঙ্ক, এখানে প্রজেক্টাইলের আইডিয়া লাগবে। সো একটা পার্টিকেলকে এরকম একটা ফ্রিকশনলেস ট্র্যাক বা ঘর্ষণহীন ট্র্যাকে এই এ পয়েন্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এইখান থেকে স্লাইড শুরু করে সে এই জায়গায় আসে, যে জায়গাটা হচ্ছে হরাইজন্টাল। এই জায়গাটা হচ্ছে হরাইজন্টাল। সো ব্লকটা এখানে যখন আসবে তখন তার একটা স্পিড থাকবে, এখান থেকে হালকা ঠেলা দিয়ে ছেড়ে দিলে এখানে তার একটা স্পিড থাকবে, সেই স্পিডের কারণে সে কিন্তু এখান থেকে ছিটকায় গিয়ে একটু সামনে গিয়ে পড়বে। তো কত দূরে আঘাত করবে, হাউ ফার অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাক উইল দ্য পার্টিকেল হিট দ্য গ্রাউন্ড, এইটা আমাদেরকে বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল আমার এই জায়গায় যখন এই পার্টিকেলটা আসবে সেখানে তার স্পিড কত সেটা জানতে হবে। তো আমি ধরলাম যে তার স্পিড হচ্ছে এখানে ভি। সো এনার্জি কনজারভেশন, এখানে ফ্রিকশন নাই, তাহলে আমরা এখানে এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করতে পারি। গ্র্যাভিটি হচ্ছে এখানে ওর উপর অ্যাক্ট করতেছে, সো গ্র্যাভিটি যেহেতু কনজারভেটিভ ফোর্স, এখানে এনার্জিও কনজার্ভ থাকবে। সো এখন আমাদের এখানে আমরা চিন্তা করি একদম শুরুতে এই নিচের এই জায়গাটাকে যদি আমি গ্রাউন্ড ধরি, এটাকে যদি গ্রাউন্ড ধরি, এখানে গ্রাউন্ড ধরলাম এবং এটার পটেনশিয়াল এনার্জি ধরলাম 0, তাহলে এটার রেসপেক্টে এখানে পটেনশিয়াল এনার্জি লিখবো mg1। আর এখানে ওকে হালকা ঠেলা দেওয়া হয়েছে, কাইনেটিক এনার্জি তাহলে 0, সমান যখন এই পজিশনে আসছে তখন ওর হাইট হচ্ছে 0.5, তাহলে পটেনশিয়াল এনার্জি ছিল তখন mg 0.5, আর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার। এখান থেকে আমি ফার্স্টে ভি বের করবো বা ভি স্কোয়ার বের করবো। ভি স্কোয়ার আসবে 2, ভি স্কোয়ার আসবে জি ইন্টু জাস্ট জি, ভি স্কোয়ার আসবে হচ্ছে জি আই থিঙ্ক। আচ্ছা একটু করেই দেখি, mg মাইনাস mg 0.5, সো হাফ mg, হাফ হাফ কাটা, mm কাটা, তাহলে ভি স্কোয়ার সমান জি। আচ্ছা এটা বের করো। এখন এখান থেকে কতটুকু সামনে গিয়ে পড়বে, এখান থেকে কতটুকু সামনে গিয়ে পড়বে সেটা আমরা প্রজেক্টাইলের আইডিয়া দিয়ে করতে পারি, রাইট? সো কতটুকু সামনে গিয়ে পড়বে, আমরা ধরলাম এক্স পরিমাণ সামনে গিয়ে পড়ে। সো আমরা প্রজেক্টাইলের জন্য জানি y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। ভি হচ্ছে আদি বেগটা। সো এখানে যেহেতু এটা হরাইজন্টালি শুট হয়েছে, মানে হরাইজন্টালি পড়ে গেছে, তাহলে থিটা নটের মান হচ্ছে 0, তাহলে এক্স ট্যান থিটা নট এখানে লেখার দরকার নেই, আর কজ স্কোয়ার থিটা নট হচ্ছে এখানে 1। আচ্ছা ওয়াই কত, ওয়াই হচ্ছে ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, যেখান থেকে শুট হয়েছে সেখান থেকে যেহেতু নিচে পড়ছে, তাহলে এখানে সেটা বসবে মাইনাস, ওয়াই হবে মাইনাস, এবং যতটুকু নিচে পড়ছে এখান থেকে এখানে আসছে, তাহলে মাইনাস 0.5 সমান মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার সমান হচ্ছে আবার জি। সো এখান থেকে দেখো বোথ সাইডে আমরা হাফ হাফ কেটে দিতে পারি, মাইনাস মাইনাস কেটে দিতে পারি, জি আর জি কেটে দিতে পারি, এখান থেকে আসে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 1, যেহেতু এক্স একটা লেংথ, পজিটিভ লেংথ, সো এক্স হবে 1। সো এটা গ্রাউন্ডে 1 মিটার দূরে গিয়ে পড়বে, 1 মিটার দূরে গিয়ে পড়বে। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো যে যদি প্রজেক্টের এই সূত্রটা না বুঝো, তাহলে যেহেতু হরাইজন্টালি শুট হয়েছে তাহলে তার কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল না, তাহলে ওয়াই অ্যাক্সিসে এটা জাস্ট একটা ফ্রি ফলিং অবজেক্টের মতো। সো ফ্রি ফলিং অবজেক্টের মতো, তাহলে ওর নিচে পড়তে সময় লাগবে, আমরা ফর্মুলা জানি টি সমান √2h/g। আর তাহলে এক্স অ্যাক্সিসে কত দূর যাবে, এক্স অ্যাক্সিসে যেহেতু ওর কোনো অ্যাক্সেলারেশন নাই, জি যেহেতু নিচের দিকে কাজ করে, তাহলে এক্স অ্যাক্সিসে ওর কোনো অ্যাক্সেলারেশন নাই, তাহলে এক্স অ্যাক্সিসে ওর মোশনটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির মোশন বা সমবেগের মোশন। এক্স অ্যাক্সিসের শুরুতে ওর বেগ ছিল ভি, তাহলে সবসময় এক্স অ্যাক্সিসের দিকে তার ভেলোসিটির কম্পোনেন্ট ছিল ভি, রাইট? সো ভি বেগে টি সময় ধরে চলছে, তাহলে কতটুকু সামনে যাবে? সো ভি সমান হচ্ছে আমরা জানি √g, আর টি সমান এখানে হচ্ছে √2h/g। সো √g কাটা এখান থেকে, সো √2
টু এইচ, আর এইচটা কত? এইচটা হচ্ছে 0.5, সো 0.5 এখানে বসলে √1 which is 1 আসে। সো দুইভাবেই একই জিনিস করা যায়। ওকে, সো এটা হচ্ছে এখান থেকে স্লাইড করে এসে 1 মিটার সামনে গিয়ে পড়বে। আচ্ছা, এবার আমরা 49 নাম্বার ম্যাথটা দেখি। এই ম্যাথটাতে বলছে যে এরকম একটা স্মুথ কার্ভড ট্র্যাক আছে, যেটা পরবর্তীতে গিয়ে এখানে একটা রাফ হরাইজন্টাল সারফেসে শেষ হয়েছে। মানে এই বি থেকে শুরু করে এই সারফেসটা হচ্ছে রাফ, এইখানে হচ্ছে ফ্রিকশন আছে। তো এখন কোশ্চেন হচ্ছে, এ থেকে যদি একটা 10 নিউটন ওয়েটের অবজেক্ট এভাবে ছেড়ে দিই, যেটা হচ্ছে 1 মিটার উপরে এই গ্রাউন্ড থেকে, এবং এই স্মুথ পাথে ও হচ্ছে এ বি পর্যন্ত আসে, এরপর পরে বি থেকে সামনে এই ফ্রিকশন আছে এই সারফেসটা ও চলা শুরু করে, যার এই ঘর্ষণ সহগ, মানে যার সাথে ওই ব্লকের ঘর্ষণ সহগ হচ্ছে 0.2। এখন বলছে যে এই ফ্রিকশন থাকা সারফেসটায় বা এই হরাইজন্টাল সারফেসটায়, রাফ সারফেসটায় কত দূর যাবে, কত দূর গিয়ে থেমে যাবে। সো এখানেও আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করতে পারি যে একদম শুরুতে ও রেস্টে ছিল, সো একদম শুরুতেও রেস্টে ছিল, আবার এইখানেও ম্যাক্সিমাম দূরত্বে যাওয়ার পর ও কিন্তু আবার রেস্টে চলে আসছে। আমরা ধরলাম এখান থেকে ও ডি দূরত্ব আসার পর ওর রেস্টে চলে আসছে, মানে থেমে গেছে। সো এই ডিটা আমার বের করতে হবে। সো এইখান থেকে এই পর্যন্ত আসতে এই ব্লকটা কত কাজ করলো, সরি, এই ব্লকটার উপর টোটাল কাজ কত হলো। সো এইখান থেকে এই পর্যন্ত আসতে মানে এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত নামাতে গ্র্যাভিটি কাজ করছে mgh। আমরা জানি গ্র্যাভিটির কাজ এই রাস্তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে শুধুমাত্র তার হাইট কত সেখানে। তারপর এই সারফেসে কোথাও ফ্রিকশন ছিল না, তাহলে এখানে ফ্রিকশন দ্বারা কোনো ধরনের ওয়ার্ক নাই। বাট যখন এইখান থেকে পরবর্তীতে ওই পর্যন্ত গেছে, সেখানে গ্র্যাভিটি আর কোনো ওয়ার্ক করে নাই, যেহেতু হাইট চেঞ্জ হয় নাই। বাট আচ্ছা, আর গ্র্যাভিটি ওয়ার্কটা এখানে প্লাস mgh কেন? কারণ অবজেক্টটা নিচে নামছে, রাইট? অবজেক্টটা নিচের দিকে নামলে গ্র্যাভিটি ওয়ার্ক হচ্ছে প্লাস mgh, যেখানে h হচ্ছে জাস্ট গ্রাউন্ড থেকে ওর হাইট। এখন এইখান থেকে এই পর্যন্ত যেতে ওর উপর কিন্তু আবার ফ্রিকশন কাজ করছে। কোন ফ্রিকশন? কাইনেটিক ফ্রিকশন কাজ করছে Fk। তো সেই ফ্রিকশন তাহলে কত ওয়ার্ক করলো এখান থেকে এই পর্যন্ত যেতে? মাইনাস Fk ইন্টু ডি, কারণ ফ্রিকশন বামে, ডিসপ্লেসমেন্ট ডানে। সো এই ওয়ার্কটা সমান হবে, এই টোটাল ওয়ার্ক হবে ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী টোটাল ওয়ার্ক সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখন আমরা তো শুরু ধরছি এখানে আর শেষ ধরছি এখানে, সো একদম শুরুতেও কাইনেটিক এনার্জি 0, লাস্টেও কাইনেটিক এনার্জি 0, তাহলে চেঞ্জও 0। সো এইখান থেকে আমরা পাই ডি ইজ ইকুয়াল টু mgh বাই fk। এখন fk আবার কত? fk হচ্ছে নর্মাল ফোর্স, এইখানে সারফেসটা ওর উপর যে নর্মাল ফোর্স অ্যাপ্লাই করছে সেইটা, ইনটু মিউকে। আর এন কত? এখানে নিচের দিকে পৃথিবী ওকে টানে এমজি ফোর্সে, তাহলে এন আর এমজি অবশ্যই সমান, যেহেতু ও উপরে যাচ্ছে না বা নিচে যাচ্ছে না। সো এন আর এমজি সমান। এন এর পরিবর্তে আমি লিখতে পারি, যেহেতু মানে সমান, তাহলে এমজি। সো এমজি এমজি কাটা, এখান থেকে আমরা পাবো এইচ বাই মিউ কে। এইচ বাই মিউ কে। সো এইচ হচ্ছে 1, আর মিউকের ভ্যালু হচ্ছে 0.2, সো আসে 5। সো 5 মিটার সামনে গিয়ে এই ব্লকটা থেমে যাবে। অথবা আরেকভাবে চিন্তা করতে পারি, এই সেম ইকুয়েশনটাই আরেকভাবে লেখা যায়, জাস্ট একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, বাট সেটাও কারেক্ট পার্সপেক্টিভ। যে যখন উপরে ছিল তখন পটেনশিয়াল এনার্জি ছিল গ্রাউন্ডের রেসপেক্টে mgh, আর এইখানে এই টোটাল এনার্জিটা একদম উপরে যে ছিল তখন যে টোটাল এনার্জি mgh, তার থেকে খেয়ে ফেলছে ফ্রিকশন এইখানে আসার পর। মানে সেই টোটাল এনার্জিটাই এইখানেও ছিল। আমি একটু রিফ্রেশ করি, এখানে ছিল টোটাল পটেনশিয়াল এনার্জি mgh, সো সেই টোটাল এনার্জিটা এখানেও ছিল, বিতে যখন আসছে তখনও ছিল, কারণ টোটাল এনার্জি কোনো চেঞ্জ হয় না, এখানে ফ্রিকশন নাই। এখন এই টোটাল এনার্জিটাই থাকতো, বাট এখান থেকে ফ্রিকশন খেয়ে ফেলছে কত? Fk ইন্টু ডি পরিমাণ। সো এটা সমান হবে ফাইনাল এনার্জি। তো ফাইনালি ও আবার গ্রাউন্ডে আসছে, সো পটেনশিয়াল এনার্জি 0, আর ফাইনালি ওর কাইনেটিক এনার্জিও 0। সো এইভাবেও এই পার্সপেক্টিভ থেকেও এটা কিন্তু চিন্তা করা যায়, এন্ড একই উত্তর আসবে।
ওকে, বাট একই উত্তর আসলেই পার্সপেক্টিভ কারেক্ট এটাও কিন্তু না। আমাদের মাথায় রাখতে হবে যে আমি চিন্তা করব যেভাবেই হোক সেটা কারেক্ট হতে হবে, তাহলে আমার অ্যান্সার অবশ্যই একই আসবে। বাট অ্যান্সার মিললেই যে আমার যে কোনো পার্সপেক্টিভ কারেক্ট সেটা না। আমাদের আগে দেখতে হবে যে আমি কারেক্ট ভাবে চিন্তা করতেছি কিনা, কোনো ধরনের গুজামিল দিচ্ছি কিনা। আচ্ছা, এখন আমরা 50 নম্বর ম্যাথটা দেখব। এই ম্যাথটায় বলছে একটা ইউনিফর্ম চেইন আছে বা একটা সুষম চেইন আছে যার ম্যাস বা ভর হচ্ছে এম আর লেংথ হচ্ছে এল। এটার 2/3 হচ্ছে টেবিলের উপর আর বাকি অংশটা হচ্ছে ঝুলে আছে। সো এই ঝুলন্ত অংশটাকে উপরে উঠে আনতে একজন ব্যক্তির কত কাজ করতে হবে? সো এটার ভর হচ্ছে এম আর লেংথ হচ্ছে এল। সো এখানে যতটুকু ঝুলে আছে সেটা হচ্ছে পুরো চেইনটার 1/3। সো এটা তো হচ্ছে L/3 আর এটার ম্যাসও হচ্ছে M/3। আচ্ছা, সো এটা আমরা খুব সহজেই সেন্টার অফ ম্যাসের কনসেপ্ট ইউজ করে ফেলতে পারি। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে mgh, যেখানে m হচ্ছে এই সেগমেন্টার ম্যাস হুইচ ইজ M/3 আর দেন জি আর এইচ হচ্ছে এটার সেন্টার অফ ম্যাসকে যতটুকু উপরে উঠাচ্ছি। সো সেন্টার অফ ম্যাস এখান থেকে এই পর্যন্ত উঠবে, দ্যাট ইজ L/6 হাইট উপরে উঠবে। সো এটা হচ্ছে আমাদের তাহলে কৃত কাজ, which is mgl/18। এই পরিমাণ ওয়ার্ক করতে হবে এখানে। আচ্ছা, এবার আমরা আমাদের 51 নাম্বার ম্যাথটা দেখি, যেটা আগের ম্যাথটার মতোই বাট একটু ডিফারেন্ট। যে এখানে বলছে একটা চেইন আছে আগের ম্যাথটার মতোই। যে আগের ম্যাথটাতেও আমাদের এখানে একটা চেইন ছিল, এটাও একটা ইউনিফর্ম চেইন ছিল এবং আগের ম্যাথটায় এইটা পুরোটা ছিল একটা স্মুথ টেবিলের উপর যেখানে কোনো ফ্রিকশন ছিল না। বাট এবার আমাদের কিন্তু ফ্রিকশন আছে। সো এখানেও আমাদের সেম সিনারিও, যে আমাদেরকে বলছে যে এটার দৈর্ঘ্য ভর হচ্ছে এম আর দৈর্ঘ্য হচ্ছে এল আর এটার উপরে হচ্ছে 2/3 অংশ আছে আর বাকি অংশ ঝুলে আছে। সো এখন আমাদেরকে এই কোশ্চেনটা বলছে যে এই কোশ্চেনটা আমাদেরকে বলছে যে টেবিল আর এই চেইনের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে মিউ। তো চেইনটা টেবিল থেকে পিছলে পড়ার সময় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? সো মানে এখানে ফ্রিকশন কত ওয়ার্ক করবে যদি এই চেইনটা স্লিপ কেটে পড়ে যায়। সো আমরা যেভাবে চিন্তা করব যে এখান থেকে এই এন্ড পয়েন্ট থেকে লেটস আমরা এক্স ডিস্টেন্স দূরে চিন্তা করলাম। এক্স ডিস্টেন্স দূরে একটা সেগমেন্ট, স্মল সেগমেন্ট চিন্তা করলাম এখানে, যেটার লেন্থ হচ্ছে লেটস ডিএক্স। এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স লেন্থের একটা সেগমেন্ট আছে আর এই সেগমেন্টের ম্যাস লেটস ডিএম। সো আমি ডেফিনেটলি লিখতে পারি যে ডিএম ইজ ইকুয়াল টু হচ্ছে এম ডিএক্স বাই এল। মানে পার ইউনিট লেন্থে ম্যাস হচ্ছে তাহলে এম/এল, এম/এল আর ডিএক্সটা হচ্ছে এটার লেন্থ। সো ডিএক্স লেন্থের ম্যাস হচ্ছে mdx/l। সো এই সেগমেন্টের উপর, এই সিঙ্গেল সেগমেন্টের উপর যেটা ম্যাস আমরা ডিএম ধরছি, তার উপর এখানে আমরা চিন্তা করি যে ওয়াই অ্যাক্সিসে কি কি ফোর্স কাজ করতেছে। সো ওয়াই অ্যাক্সিসে যে ফোর্স গুলো কাজ করতেছে সেটা হচ্ছে তার ওয়েট তাকে নিচের দিকে টানতেছে, যেটা হবে ডিএমজি, ডিএম টাইমস জি। আর উপরের দিকে কাজ করতেছে ইজ টেবিলের নর্মাল ফোর্স which is n. সো এই n ডেফিনেটলি ডিএম যে সমান হবে বিকজ এটা উপরে যাচ্ছে না বা নিচে যাচ্ছে না। সো n উইল বি ডিএম যে সমান। আর এই অবজেক্টের উপর যেহেতু মানে এই স্মল সেগমেন্টটা যেটা রাইট ডিরেকশনে স্লিপ কাটতেছে, সেটার উপর ডেফিনেটলি তাহলে এই দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো সেই ফ্রিকশন ফোর্সটা লেটস সে এফ। সো সেই ফ্রিকশন ফোর্সটা হবে এফ, মানে ওই সেগমেন্টের উপর এফ ইকুয়ালস হবে n টাইমস মিউ। আর n will be equal to dmg from equilibrium on y axis. So dmg times mu আর dm হচ্ছে আমাদের m dx divided by l g mu। আচ্ছা, এখন ফ্রিকশন তাহলে কত ওয়ার্ক করবে? সো চিন্তা করি এই সেগমেন্টটা ফ্রিকশন ফোর্সে
ফ্রিকশন ফোর্সের উপর কাজ করবে যতক্ষণ না এই সেগমেন্টটা এখান থেকে এই পর্যন্ত আসে, দ্যাট ইজ যতক্ষণ না এই সেগমেন্টটা এক্স ডিস্টেন্স ক্রস করে। সো ফ্রিকশন ফোর্স ওর উপর অ্যাক্ট করবে এক্স ডিস্টেন্স ধরে ওয়ার্ক করবে। সো বাট এখন এক্স ডিস্টেন্স ধরে ওয়ার্ক করবে, সো এবং সেই ওয়ার্কটা কিন্তু নেগেটিভ হবে বিকজ ফোর্সটা লেফট সাইডে আর ডিসপ্লেসমেন্টটা এখান থেকে যাচ্ছে ডান দিকে এক্স পরিমাণ। সো এইটুক ওয়ার্ক হবে আমাদের এই সেগমেন্টের উপর। আর সেইটাকে যদি আমরা ইলাবোরেট করি তাহলে আমরা পাবো যে এম ডিএক্স মাইনাস এম ডিএক্স ডিভাইডেড বাই এল জি মিউ এক্স। সো এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক হবে জাস্ট এই সেগমেন্টের উপর। সো পুরো সেগমেন্টের উপর ওয়ার্ক হবে, পুরোটা ইন্টিগ্রেশন করতে হবে। সো টোটাল ওয়ার্ক হবে এই পুরোটার ইন্টিগ্রেশন, সো মাইনাস এম ডিএক্স ডিভাইডেড বাই এল জি মিউ এক্স, আর ভ্যারিয়েবল হচ্ছে এক্স। সো এখানে আমাদের তাহলে চিন্তা করতে হবে যে ফুল সেগমেন্টের উপর তাহলে ওয়ার্ক কত। সো এক্স এর ভ্যালু 0 থেকে স্টার্ট আর এদিকে এই মাথায় গিয়ে শেষ। সো এক্স এর ভ্যালু স্টার্টস ফ্রম 0 আর এখানে গিয়ে শেষ, দ্যাট ইজ এখান থেকে 2l/3 ডিস্টেন্স পর্যন্ত, বিকজ উপরে হচ্ছে এটা 2/3 পার্ট আছে। সো 2l/3 ডিস্টেন্স পর্যন্ত আমার ইন্টিগ্রেশন করতে হবে। সো এখান থেকে আমরা পাবো মাইনাস কনস্ট্যান্ট গুলো সব বের করে নিয়ে আসি। সো এম জি মিউ বাই এল মাইনাস এম জি মিউ বাই এল আর ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ফ্রম 0 to 2l/3। সো এখান থেকে আমরা এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে পাবো এক্স স্কোয়ার ওভার 2 আর এক্স এর জায়গায় এখন হচ্ছে এই 12/3 বসাবো আর 0 বসাবো, তারপর সাবট্রাক্ট করবো। সো বসালে আমরা জানি এরকম আসবে যে মাইনাস এম জি মিউ বাই এল আর x²/2 এটাকে লেখা যায় 1/2 আর x² লিখতে পারি 12/3 স্কোয়ার, দ্যাট ইজ 4l² বাই 9। সো 2 দিয়ে এই 4 কেটে দিলাম 2 আর এল দিয়ে এই l² কেটে দিলাম। সো এখান থেকে আমরা পাই -2/9 এম জি মিউ -2/9, এটা হচ্ছে 9। সো -2/9 এম জি মিউ এল। সো এইভাবে আমরা এটা হিসাব করতে পারি। সো ফ্রিকশন টোটাল এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক করে যতক্ষণে পুরো চেইনটা হচ্ছে স্লিপ অফ না করে। আচ্ছা, এখন আমরা আমাদের 52 নাম্বার ম্যাথটা দেখি। এনার্জি কনজারভেশনের একটা প্রবলেম। এখানে বলছে যে এটা একটা রাফ ট্র্যাক বা যেখানে হচ্ছে ফ্রিকশন আছে, রুক্ষ একটা ট্র্যাক। এই এ পয়েন্টে হচ্ছে একটা ব্লক রাখা, যেটা ম্যাস দেওয়া আছে যে এটার ম্যাস হচ্ছে 1 কেজি। এটার ম্যাস হচ্ছে 1 কেজি। এখন এটাকে ডান দিকে স্লাইটলি একটা পুশ করা হয়, হালকা একটা ঠেলা দেওয়া হয় এবং এটা এখান থেকে স্লাইড করতে করতে গিয়ে বি তে গিয়ে থেমে যায়। সো এ থেকে বি পর্যন্ত যাওয়ার সময় তাহলে ফ্রিকশন কত ওয়ার্ক করলো। সো ম্যাথটা বেশ সহজ। আমরা চিন্তা করব যে এ থেকে বি পর্যন্ত ওর উপর টোটাল ওয়ার্ক কত ডিফারেন্ট ফোর্সেস দ্বারা, আর দেন ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ কত, ওয়ার্ক এনার্জি থিওরেম। আমি শুরুতে একটু ভুল বলছি, কনজারভেশন অফ এনার্জি বলাটা উচিত হয় নাই, বিকজ এখানে আহ, শুধু যে গ্র্যাভিটি ওয়ার্ক করতেছে এমন না, এখানে ফ্রিকশন আছে। বাট এনার্জি আমরা এখানে হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করতে পারি। সো ওর উপর আহ, এই 1 মিটার হাইট থেকে 0.8 মিটার হাইটে আসতে গ্র্যাভিটি যে ওয়ার্ক করছে সেটা তো আসলে পাথ ডিপেন্ডেন্ট না, সেটা হচ্ছে গ্রাউন্ড থেকে ভার্টিক্যাল হাইটের উপর ডিপেন্ডেন্ট। সো সেই অ্যামাউন্ট অফ ওয়ার্ক হবে এম জি। ও শুরুতে হাইট ছিল 1 আর পরে হচ্ছে 0.8, যেহেতু নিচে নামছে ওয়ার্কটা পজিটিভ, সো এম জি ইন্টু ডিফারেন্স অফ হাইট অ্যান্ড সেটার পজিটিভ, যেহেতু অবজেক্টটা নিচে আসছে সো গ্র্যাভিটি পজিটিভ ওয়ার্ক করছে। এইটা হচ্ছে গ্র্যাভিটির ওয়ার্ক ডান। আর ফ্রিকশন যে ওয়ার্ক করে, লেটস কল দ্যাট ডাব্লিউ এফ, এটা হচ্ছে ফ্রিকশন যতটুকু ওয়ার্ক করে সেটাই আমরা বের করতে ইন্টারেস্টেড। সো এইটা ইজ ইকুয়াল টু হবে ওর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখন এ তেও ও রেস্টে ছিল আর বি তে এসেও ও থেমে গেছে। সো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ওভার দিস পাথ, এটা হচ্ছে 0 - 0, দ্যাট ইজ 0। সো এখান থেকে উই ক্যান সে যে ফ্রিকশন তাহলে ওয়ার্ক করছে মাইনাস এম জি পয়েন্ট টু, -mg.2। আর আমরা এম হচ্ছে 1 বললাম, জি লেটস 10 আর এটা হচ্ছে 0.2। সো এখান থেকে আমরা পাবো
2 জুল। সো গ্র্যাভিটি ওয়ার্ক করছে +2 জুল, আর ফ্রিকশন এখানে -2 জুল কাজ করছে বলেই তো শুরুতেও কাইনেটিক এনার্জি ছিল না, লাস্টে এসে কোনো কাইনেটিক এনার্জি জি নাই। আচ্ছা।